দেশটা কি বিক্রি হয়ে যাচ্ছে না বিক্রি হয়ে গেছে? পুরা জাতি হলো অন্ধকারে, আমরা তো কেউ কিছু বুঝতে পারতেছি না। আর দেশটা এখন কে পরিচালনা করতেছে? এই দেশের মালিক কারা? এখন আমরা দেখতেছি আমাদের নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সামনে আছে, আর তার গ্রামীণ ব্যাংক এবং এনজিওর কিছু লোককে উপদেষ্টা পরিষদে নিয়েছে, আর বিদেশ থেকে কিছু লোককে ডেকে নিয়ে আসছে, সাথে 2-3 জন ছাত্রকে উপদেষ্টা হিসেবে নিচে নিয়ে। এখন দেশের মালিক তো তারাই। একটা গণতান্ত্রিক সরকারের শেখ হাসিনার আমলেও তাদের অনেক সিদ্ধান্তেরই, এমনকি প্রতিটা সিদ্ধান্তের বিরুদ্ধেই আমরা রাজপথে লড়াই করছি। যে কোনো চুক্তি শেখ হাসিনা করুক বিদেশের সাথে, আমরা কিন্তু তার প্রতিবাদ করছি যদি আমাদের মন মতো না হয়। মিটিং মিছিল সবই করছি, কিন্তু এখন কোনো কিছু তো জানতেই পারতেছি না আমরা, পুরা জাতি অন্ধকারে। যেমন ধরেন সেন্ট মার্টিনে আমরা যাইতে পারতেছি না বাংলাদেশিরা। সেন্ট মার্টিনে কেন নিষেধাজ্ঞা? বলতেছে পরিবেশ নষ্ট হয়ে যাইতেছে। আরে বাবা, আজ 50 বছর ধরে দেশ স্বাধীন হয়েছে, 54 বছর ধরে পর্যটক যাইতেছে আসতেছে। তোমরা হলে কেয়ারটেকার গভর্নমেন্ট বা ইন্টিরিম গভর্নমেন্ট, তোমরা আইছো 2-4 মাসের জন্যে। তোমাদের এত চিন্তা কেন যে ওখানকার পরিবেশ নষ্ট হয়ে আর সেন্ট মার্টিন ধ্বংস হয়ে দেব? 54 বছর ধরে আমরা যাইতেছি আসতেছি, ধ্বংস তো হয় না। পরিবেশের যদি নষ্ট হয়ে যায়, তাহলে যাতে পরিবেশ নষ্ট না হয় সেই কাজ করতে হবে। সেখানে পরিষ্কার পরিচ্ছন্নর ব্যবস্থা রাখতে হবে। এটা করতে পারেন যেন কোনোভাবেই সেন্ট মার্টিনে পলিথিন না যায়, বা বড় বিল্ডিং করার, 4তলা 5তলা বিল্ডিং করার অনুমতি দেওয়া না হয়। এটা হলো পরিবেশ রক্ষা হবে। কিন্তু দেশবাসী তাদের এই একটা আকর্ষণীয় পর্যটনের স্থান সেইখানে যাইতে পারবে না, বন্ধ করে দিয়েছে। যে পরিবেশ নষ্ট হবে বলে আর জান না। এই যে আমি হাসলাম, একে তো আমরা দেশবাসী সেখানে যাইতে পারতেছি না পর্যটনের জন্যে। আর আমি এবছর যাইনি, গত বছর গেছিলাম। আর 2 নম্বরে সেইখানকার যে মানুষগুলো বসবাস করে, তাদের প্রধান জীবিকা নির্বাহের ব্যবস্থাটাই কিন্তু এই যে পর্যটন কেন্দ্রিক। এই যে সমস্ত পর্যটকরা রেগুলার যায়, খরচ করে, এরা ওখানে খায়, থাকে, ঘুরে ফিরে, টোটাল ওখানকার জীবন জীবিকাটা 80% নির্ভর করে এই পর্যটন কেন্দ্র হিসাবে পর্যটকদের উপরে, আর 20% আছে যে মাছ টাছ ধরে। এখন সেই বেচারাদের দুর্বিষহ জীবন যাপন করতেছে তারা। আমরা সাপরির দ্বীপে যাইতে পারতেছি না, টেকনাফে সাপরির দ্বীপে যাইতে পারতেছি না। আমরা সেখানকার যে নদী, সেই নদীতে আমাদের দেশের জেলেরা মাছ ধরতে পারতেছে না। কিন্তু আপনি প্রতিবাদ করবেন যে কারণ কি? প্রতিবাদের মানে এই সরকার তো কোনো ডিক্লেয়ার দিয়ে কোনো কিছু করতেছে না। যেমন ধরেন সরকার করিডোর দেওয়ার সিদ্ধান্ত নিছে। এই করিডোরটা বলতে এখন যে মায়ানমার বা আরাকান আর্মি যে অঞ্চলটা দখল করে রয়েছে, মায়ানমারের যে রোহিঙ্গাদের যে আবাসভূমি, এটা তো দখল করে রয়েছে আরাকান আর্মি। সেখান দিয়ে করিডোর দিতে চাচ্ছে। যে খালি খাদ্য যাবে, মানবিক করিডোর তা তো না। এই করিডোর একবার দিলে
আপনি এটার বন্ধ করার ক্ষমতা রাখবেন? এই করিডোরটা চলে গেল আন্তর্জাতিক যে আমেরিকা পরাশক্তি যারা আছে, এটা তো চলে যেতেছে করিডোরটা, এই স্থানটা তাদের হাতে। এখন তারা এখান দিয়া খাদ্য নিয়ে যাবে, না অস্ত্র নিয়ে যাবে, না সৈন্য নিয়ে যাবে, সমরাস্ত্র নিয়ে যাবে, এইটা ঠেকানোর মতো বা দেখার মতো ক্ষমতা কি আমাদের আছে, বাংলাদেশের আছে? ইতিমধ্যে সামরিক জান্তা মায়ানমারের সরকার তারা কিন্তু বাংলাদেশকে সতর্ক করে চিঠি দিচ্ছে যে কোনো প্রকার করিডোর দেওয়া যাবে না, দিলে পারে তারা বাংলাদেশে হামলা করবে, তাহলে বাংলাদেশে একটা যুদ্ধে জড়াই যেতেছে। 2 3 নম্বর, রোহিঙ্গা ইস্যু। আরে বাংলাদেশে সবাই জানে যে 12 থেকে 14 লাখ রোহিঙ্গা 2017 সাল থেকে আইসা আছে আমাদের দেশে। তাইলে এই যে এত বছর ধরে এতগুলো রোহিঙ্গা আমাদের দেশে অবস্থান করতেছে, এটা তো আমাদের ওই এলাকার মানুষের জন্যে এবং টোটাল বাংলাদেশের জন্যে একেবারে নিরাপত্তা থেকে শুরু করে সব ধরনের সমস্যা। বাংলাদেশ একটা দরিদ্র রাষ্ট্র, ছোট রাষ্ট্র, এখানেই তো 18 কোটি মানুষের ভার বহন করতে পারে না। শুধু 14 লাখ আইসা আছে তা না, এক হিসাবে দেখা যেতে 20 লক্ষর উপরে রোহিঙ্গা এখানে আছে। তারা 2017 সাল থেকে আর যেগুলো আসছে তো আসছে, এর আগেও অনেকেই বিভিন্ন ওয়েতে আইসা বাড়িঘর করিয়া এদেশের নাগরিক হয়ে গেছে। অনেকে হওয়ার পথে, অনেকে এসে জায়গা কিনে নিছে, দীর্ঘদিন থেকে আস্তে আস্তে 20 লাখ হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখন তো আমাদের সকলের দাবি এবং উচিত যে এই রোহিঙ্গাদের তাদের নিজ দেশে নিজ ভূমিতে প্রত্যাবর্তন করার জন্যে, তাই তো? কিন্তু ডক্টর ইউনূস জাতিসংঘের মহাসচিবকে আনলেন, এনে এখান দেখাইলেন, দিয়ে বললেন যে আগামী ঈদ এই রোহিঙ্গারা তাদের নিজ দেশে করতে পারবে। তার 1 সপ্তাহের মধ্যেই আরও 1,13,000 রোহিঙ্গা উল্টা আরও চলে এসে বাংলাদেশে। কি হলো? 2017 সালে যে রোহিঙ্গা যারা আসছিল, তারপর থেকে বাংলাদেশ সরকার বর্ডারে এমন কড়াকড়ি অবস্থায় রাখছিল, রোহিঙ্গাদের আর অনুপ্রবেশ হইতে দেয় নাই। তো জাতিসংঘের মহাসচিব আসলো, আমাদের প্রধান উপদেষ্টা বলল যে আগামী ঈদে এই রোহিঙ্গারা তাদের নিজ দেশে ঈদ করতে পারবে। তার 1 সপ্তাহের মধ্যে আরও 1,13,000 টাকা বিভিন্ন পত্রিকার রিপোর্টে, কোনো পত্রিকায় লিখছে 1,20,000। তাহলে 1,13,000 তো শুধু নিবন্ধন করছে, তারা এসে লিস্টেড হয়েছে 1,13,000। বিভিন্ন সূত্রে আমরা জানতে পারছি রোহিঙ্গা আসছে প্রায় 3 লাখে এই মাসে। বিগত 1 মাসের ব্যবধানে 1,13,000 তো শুধু নিবন্ধন করছে, কিন্তু টোটাল রোহিঙ্গা আসছে হলো 3 লক্ষ। তাহলে এভারেজে এখন 20 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করতেছে, আর সেইখান দিয়ে করিডোর দিতেছে, বলতেছে এরা নিজ দেশে যাব, উল্টা আরও আসতেছে। মায়ানমার নিয়ে খেলতেছে হলো আন্তর্জাতিক সম্প্রদায়। সেখানে আমেরিকা খেলতেছে, চীন খেলতেছে, মায়ানমারের যে 4-5টা সশস্ত্র গোষ্ঠী লড়াই করতেছে, এক এক গোষ্ঠীরে এক এক দেশ, এটা কুকি চীন, আরাকান আর্মি, তারপরে মূলধারার আছে, আরও অনেকগুলো আছে, ওখানে ভাগ আছে। ভারত সমর্থন করতেছে এক গোষ্ঠীরে, চীন অস্ত্র দিতেছে আর এক গোষ্ঠীরে। এবার আমেরিকার দিশা না পেয়ে সে এবার বাংলাদেশ দিয়ে ঢুকতে চেয়েছে এখান দিয়ে। আমেরিকা যেহেতু ওই দিক দিয়ে ঢুকতে পারতেছে না, এখন ঢুকতে চেয়েছে যে বাংলাদেশ দিয়ে।
জাতিসংঘের মাধ্যমে। কথা হলো কি যে সেখানে মানবিক সাহায্য পাঠানোর রাস্তা তো অনেক আছে, তাহলে বাংলাদেশ কেন? জাতিসংঘ যদি চায়, ইরাককে কি করলো? ধ্বংস করে দিল না জাতিসংঘের নেতৃত্বে সামনে দিয়া? লিবিয়ারে কি করলো? আফগানিস্তানে কি করলো? তাহলে তারা যদি চায় তাহলে তো এখানে যুদ্ধ বন্ধ হয়ে যায়। মায়ানমার কি এমন পরাশক্তি? তারা তো যুদ্ধ করতে 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 ক্লান্ত, 10টা ভাগ হয়ে রয়েছে সে দেশের মানুষ। তাহলে এই শক্তিগুলা যদি চায়, জাতিসংঘ চায়, তাহলে তো যুদ্ধই তো বন্ধ হয়ে যায় 1 মিনিটে। কিন্তু তারা যুদ্ধ বন্ধ এখানে করবে না। চীন একদিক দিয়ে ঢুকে রয়েছে, ভারত একদিক দিয়ে ঢুকে রয়েছে, এই দিক দিয়ে আবার আমেরিকা ওই দিক দিয়ে চান্স না পেয়ে এখন বাংলাদেশ দিয়ে ঢুকতেছে। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারে আমরা যতই যা বলি, বিগত ফ্যাসিস্ট সরকারে আমরা যতই যাই বলি, কিন্তু এই ব্যাপারে তারা খুব দৃঢ়চেতা ছিল। তাদের কাছ থেকে কেউ এগুলো নিতে পারে নাই, নিতে পারে নাই। কিন্তু একটা বাংলাদেশের একটা দুর্বল টাইম। আর হামিদ কারজাইকে নিয়োগ দিয়েছিল আমেরিকা কাবুলে, আফগানিস্তানে হামিদ কারজাই ছিল। আর বাংলাদেশের হামিদ কারজাইকে পেয়ে গেছে তারা, ডক্টর ইউনূসকে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, এই যে বললাম যে দেশ হলো অন্ধকারে, দেশটাকে বিক্রি হয়ে গেল। তো সরকার যদি ঘোষণা দেয় তাহলে না আপনি প্রতিবাদ করবেন, আমরা প্রতিবাদ করব। কিন্তু এই যত ঘটনা ঘটতেছে, এই কোনোটাই কিন্তু সরকার কারোর সাথে পরামর্শ করতেছে না, ঘোষণাও দিতেছে না, শুধু কাজ করে যেতেছে। আর এই উপদেষ্টার কথাবার্তা কিন্তু দেখবেন একটা সেন্টেন্স উনি কিন্তু পুরাটা বলে না। নির্বাচনের কথাই যদি জিজ্ঞেস করেন, হ্যাঁ নির্বাচন হবে, জনগণ চাইলে হবে, না চাইলে আমাদের চাইলে থাকবো। এই জনগণ চাইলে হবে, নির্বাচন এখনই হবে, জনগণ চাইলে থাকবো, কিন্তু না চাইলে থাকবো না, এই কথা কিন্তু তিনি বলে না। তো যাই হোক, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। এখন বাংলাদেশে বড় দুঃসময়, সবাইকে চোখ কান খোলা রাখতে হবে। আমরা অবশ্যই কোনো যুদ্ধে জড়াতে চাই না, আন্তর্জাতিক কোনো খেলাধুলার মাঠ বাংলাদেশকে হইতে দেওয়া যাবে না। সবাইকে লাল সালাম। আমার আগের ইউটিউব চ্যানেলটা সাংবাদিক ইলিয়াস গং আমার নষ্ট করে ফেলছে। এই 2-3 দিন হলো নতুন এই ইউটিউব চ্যানেলটা খুলেছি। ভাই পুরাতন যারা আমার সাবস্ক্রাইবার ছিলেন, যদি খুঁজে পান সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকেন। 49,000 সাবস্ক্রাইবার ছিল আমার ওইটাতে, আইডিটাতে। আমার এমন ফেসবুক আইডিও 4-5টা খেয়ে দিচ্ছে ওরা। মানে ওদের বিরুদ্ধে কথা বললে ওদের তো অনেক ফ্যান ফলোয়ার পিছনে লাগাই দেয়। আর এবারকার একেবারে ডাইরেক্ট লেখাই আছে। তো আর এই ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখেন। সবাইকে সালাম।